পাকিস্তানে একটা পুরনো রসিকতা আছে। দুনিয়ার সব দেশে সরকার রাষ্ট্র চালায়, পাকিস্তানের রাষ্ট্র সরকার চালায়। রসিকতা মনে হলেও এটা বাস্তব। 2024 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচন হলো। ইমরান খানের দল পিটিআই সবচেয়ে বেশি আসন পেল, কিন্তু ইমরান খান জেলে ছিলেন। তার দলকে নির্বাচনে সরাসরি অংশ নিতে দেওয়া হয়নি। পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে লড়েছেন, তারপরও জিতলেন। ভোটের ফলাফল বলছিল ইমরানের পক্ষে জনমত, কিন্তু সরকার গঠন করলেন শেহবাজ শরীফ। কিভাবে? কারণ সেনাবাহিনী চেয়েছিল শেহবাজ শরীফ ক্ষমতায় বসুক, আর পাকিস্তানের সেনাবাহিনী যা চায় সেটাই হয়। Pakistan's Army Chief Field Marshal Asim Munir has issued a rather provocative nuclear threat against India. ছোট দলগুলোকে কোয়ালিশনে আনা হলো। ইমরানের জেতা প্রার্থীদের একটা অংশকে দল বদলে রাজি করানো হলো। আর সব সম্ভব হয়েছিল কারণ একজন মানুষ সব কিছুর কলকাঠি নাড়ছিলেন। সে মানুষ আসিম মুনির। পাকিস্তানের ইতিহাসে অনেক শক্তিশালী সেনা প্রধান এসেছেন। আইয়ুব খান দেশ শাসন করেছেন 10 বছর। ইয়াহিয়া খান যুদ্ধে হেরেছেন। জিয়াউল হক সোভিয়েত আফগান যুদ্ধে আমেরিকার মিত্র হিসেবে সব বদলে দিয়েছেন। মোশাররফ আলোকিত নরমপন্থার ধারণা নিয়ে এসেছিলেন। কিন্তু আসিম মুনির এমন কিছু করেছেন যা আগে কেউ করেননি। তিনি পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হলেন প্রায় 6 দশকে, অখ্যাত 5 তারকা জেনারেল। সেনাপ্রধান থেকে চিফ অফ ডিফেন্স ফোর্সেসও হলেন, অর্থাৎ 3টা বাহিনীর সর্বোচ্চ কমান্ড একই হাতে। সংবিধান সংশোধন হল তার পদের মেয়াদ বাড়াতে, আর তিনি এখন আইনিভাবে দায়মুক্ত। তাকে সরাতে হলে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। একজন জেনারেলকে ঘিরে এত ক্ষমতার কেন্দ্রীভবন পাকিস্তানে আগে হয়নি। তিনি অর্থনীতির নীতি নির্ধারণ করছেন, বিদেশি বিনিয়োগ আনছেন, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে খাচ্ছেন। I have to say my favorite field marshal from Pakistan, who's not here, but ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করছেন। আর পররাষ্ট্রমন্ত্রী তিনি থাকেন পর্দার পেছনে। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এই পুরো ব্যবস্থাটাকে বলছে পাকিস্তানের নীরব অভ্যুত্থান। এ মানুষটা কে? কিভাবে এত শক্তিশালী হলেন? কি তার দৃষ্টিভঙ্গি? আর তার হাতে পাকিস্তানের পররাষ্ট্র নীতি কোন দিকে যাচ্ছে? বিন্দুর এই পর্বে আজ সেই গল্পটাই বলবো, একেবারে শুরু থেকে শেষ অবধি। 1968 সাল, রাওয়ালপিন্ডি। সৈয়দ আসিম মুনির আহমেদ শাহের জন্ম এক মধ্যবিত্ত পরিবারে। বাবা সৈয়দ সারোয়ার মুনির ছিলেন একজন স্কুলের প্রধান শিক্ষক, পাশাপাশি মসজিদে ইমামতি করতেন, বিশেষ করে শুক্রবারের জুমার নামাজ পড়াতেন। পাকিস্তানের সেনাবাহিনীতে ঐতিহ্যগতভাবে উঠে আসতেন অভিজাত পরিবারের ছেলেরা। পূর্ববর্তী সেনাপ্রধানরা ছিলেন সামরিক পরিবার বা উচ্চবিত্ত আমলা পরিবারের সন্তান। যেখানে বাবা জেনারেল ছিলেন সেখানে পরিবার থেকে ছিল সামরিক নেটওয়ার্ক। আসিম মুনির সেই ছাঁচে পড়েন না। তিনি নিজে বলেন তার শুরু ছিল বিনম্র পটভূমি থেকে। একটা পাঞ্জাবি সৈয়দ পরিবার, যাদের পূর্বপুরুষরা ভারত ভাগের সময় জালঙ্কর থেকে এসে রাওয়ালপিন্ডিতে বসতি গড়েছিলেন। এই পরিচয়টা পরে তার রাজনৈতিক ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ পাকিস্তানে একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা জেনারেল, এই গল্পটা জনমানসে একটা আলাদা আবেদন তৈরি করে। 1986 সালে মাঙ্গোলার অফিসার্স ট্রেনিং স্কুল থেকে পাস আউট করলেন। পুরো ব্যাচের সেরা ক্যাডেট সোর্ড অফ অনার পেলেন। কমিশন পেলেন 23তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে। এরপর ক্যারিয়ারের শুরুতে একটা বড় পরিবর্তন। পোস্টিং পেলেন সৌদি আরবে। রিয়াদে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা সহযোগিতার অধীনে কাজ। এই সময়টা তার ব্যক্তিত্বের একটা গুরুত্বপূর্ণ দিক তৈরি করেছিল। রিয়াদে থাকাকালীন তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করলেন, হাফিজে কোরআন হলেন। এটা শুধু ধর্মীয় উপলব্ধির বিষয় নয়, পাকিস্তানের সামরিক নেতৃত্বে ধর্মীয় পরিচয় একটা বড় ভূমিকা রাখে, বিশেষত জিয়াউল হকের ইসলামীকরণ নীতির পথ থেকে। একজন হাফিজ সেনাপ্রধান পাকিস্তানের ধর্মীয় রক্ষণশীল অংশের কাছে একটা বিশেষ বৈধতা পান। সৌদি আরব থেকে ফিরে সিয়াচেন গ্লেসিয়ারের দায়িত্ব পালন করলেন, যা পৃথিবীর সর্বোচ্চ রণাঙ্গনে। পাকিস্তান শাসিত কাশ্মীরে ব্রিগেড কমান্ড করলেন। বিভিন্ন সিনিয়র পদে কাজ করে ধীরে ধীরে উঠে এলেন। 2014 সালে মেজর জেনারেল হলেন। 2016 সালে হলেন মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক। তারপর 2018 সালের অক্টোবরে ISI এর মহাপরিচালক। এই পদটা বোঝা দরকার। ISI পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা, কিন্তু এর ক্ষমতা শুধু গোয়েন্দার মধ্যে সীমিত নয়। পাকিস্তানে ISI রাজনৈতিক দল পর্যবেক্ষণ করে, বিরোধী দলের উপর নজর রাখে, নির্বাচনে প্রভাব ফেলে, এমনকি কাকে কোন পদে বসানো হবে সেটাও অনেক সময় নির্ধারণ করে। মিলিটারি ইন্টেলিজেন্স এবং ISI দুটো সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা পদ। আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে প্রথম সেনা প্রধান যিনি এ দুটো পদেই আগে ছিলেন। মানে তিনি পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্যের ভান্ডার দেখেছেন।
কে কোথায় দুর্নীতি করছেন, কোন রাজনীতিবিদের কোন গোপন কথা আছে, কার বিরুদ্ধে কি ব্যবহার করা যায়, এই জ্ঞান ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার। 2018 সাল ইমরান খান প্রধানমন্ত্রী হলেন। আসিম মুনিরকে আইএসআই-এর প্রধান করা হলো। এই নিয়োগটা ছিল সেনাপ্রধান জেনারেল বাজওয়ার পছন্দ। ইমরান খান রাজি হয়েছিলেন, কিন্তু মাত্র 8 মাস পরেই মুনিরকে সরিয়ে দেওয়া হলো। এটা পাকিস্তানের ইতিহাসে আইএসআই প্রধানের সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ। কেন? এখানে দুটো পরস্পর বিরোধী গল্প আছে। প্রথম গল্প, যেটা পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠান ও কিছু সাংবাদিক বলেন, মুনির ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রধানমন্ত্রীকে দেখিয়েছিলেন। ইমরান সেটা মানতে পারেননি, রাগে তাকে সরিয়ে দিলেন। দ্বিতীয় গল্প, ইমরান খান নিজে বলেছেন এই গল্প সম্পূর্ণ মিথ্যা। মুনির তাকে কোনো দুর্নীতির প্রমাণ দেখাননি। আইএসএফ প্রধান বদলানো সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত ছিল। আসল কারণ যাই হোক না কেন, একটা ব্যাপার ঘটেছিল। একজন জেনারেলকে প্রধানমন্ত্রী সরিয়ে দিলেন। পাকিস্তানে এটা কখনো বিনা প্রতিক্রিয়ায় যায় না। এরপর অনাস্থা ভোটে ইমরান খান সরকার থেকে সরে গেলেন 2022 সালে। পেছনে ছিল সেনাবাহিনীর নীরব সমর্থন প্রত্যাহার। ইমরান পরে দাবি করেছেন এটা ছিল বিদেশি ষড়যন্ত্র, আমেরিকা ও পাকিস্তানি সামরিক প্রতিষ্ঠানের যোগ সাজসে। আর ঠিক তখনই নভেম্বর 2022-এ আসিম মুনির হলেন সেনাপ্রধান। একটু ভাবুন, যে মানুষটাকে ইমরান খান সরিয়ে দিয়েছিলেন সেই মানুষটা এখন পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী পদে। ইতিহাস বলে পাকিস্তানের রাজনীতিতে এ ধরনের ব্যক্তিগত তিক্ততা সবসময়ই পরিণতি পেয়েছে। 2023 সালের 9 মে ইমরান খানকে গ্রেফতার করা হলো একটি দুর্নীতির মামলায় আদালত থেকে সরাসরি। তার সমর্থকরা পাকিস্তান জুড়ে রাস্তায় নামলেন, কিন্তু শুধু রাস্তায় নয়, তারা সরাসরি সামরিক স্থাপনায় হামলা করলেন। লাহোরে কোর কমান্ডারের বাসায় আগুন দেয়া হলো। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর জেনারেল হেডকোয়ার্টার্স বা GHQ-তেও ভাঙচুর হলো। বিভিন্ন ক্যান্টনমেন্টে আক্রমণ হলো। পাকিস্তানের 76 বছরের ইতিহাসে সাধারণ মানুষ সামরিক স্থাপনায় সরাসরি হামলা করেনি। এটা ছিল অভূতপূর্ব। আসিম মুনিরের জন্য এটা ছিল একটা সুযোগ। হাজার হাজার পিটিআই কর্মীকে গ্রেফতার করা হলো। অনেককে বেসামরিক আদালতের বদলে সামরিক আদালতে বিচার করা হলো। মানবাধিকার সংস্থাগুলো আপত্তি জানালো, কিন্তু কোনো কাজ হলো না। ইমরান খানকে একের পর এক মামলায় দোষী সাব্যস্ত করা হলো। তোষাখানা কেলেঙ্কারি, সাইফার মামলা, নিকাহ মামলা, বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদের সাজা। ফরেন অ্যাফেয়ার্স পত্রিকা পরে লিখেছে, মুনিরের ক্ষমতা একীভূত করার গল্পটা শুরু হয়েছিল ঠিক এই 9 মে থেকে। সামরিক স্থাপনায় হামলার মতো একটা চরম ঘটনা তাকে সুযোগ দিয়েছিল সব বিরোধিতা নিষ্পেষণ করার। এবং কেউ প্রশ্ন করলে বলা যাচ্ছিল, দেখুন তারা সেনাবাহিনীতেই হামলা করেছিল। পাকিস্তানের ইতিহাসে সেনাবাহিনী সবসময় ডিপ স্টেট বা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হিসেবে কাজ করেছে। এই মডেলটা বোঝা দরকার। মডেলটা ছিল এরকম, সেনাবাহিনী পেছন থেকে নিয়ন্ত্রণ করে, সামনে থাকেন বেসামরিক রাজনীতিবিদরা। কিন্তু তারা জানেন আসল ক্ষমতা কোথায়। তারা সীমানার মধ্যে থাকেন। কেউ সীমানা পেরোলে, যেমন ভুট্টো পেরিয়েছিলেন, ইমরান পেরিয়েছিলেন, তাদের সরিয়ে দেওয়া হয়। এদের সেনাবাহিনীর একটা সুবিধা ছিল, পর্দার আড়ালে থেকে ক্ষমতা চালানোর মানে ব্যর্থতার দায়ও নেওয়া লাগত না। দেশ আর্থিক সংকটে পড়লে দায় চাপত বেসামরিক সরকারের উপর। মানুষের ক্ষোভ যেত প্রধানমন্ত্রীর দিকে, জেনারেলের দিকে নয়। মুনির এই পুরো মডেল বদলে দিয়েছেন। তিনি এলেন সামনে। 2023 সালে তৈরি হলো স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল, সংক্ষেপে SIFC। বিদেশি বিনিয়োগ টানার জন্য তৈরি একটা হাইব্রিড সংস্থা। নামে সভাপতি প্রধানমন্ত্রী, কিন্তু আসিম মুনির এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ কমিটির সদস্য এবং একজন সক্রিয় জেনারেলের জাতীয় সমন্বয়ক। মানে পাকিস্তানের বিদেশি বিনিয়োগের প্রতিটি বড় সিদ্ধান্তে এখন সেনাপ্রধান থাকেন। এটাই প্রথম নয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কুয়েটায় সামরিক কর্মকর্তাদের এক সভায় নিজেই বলেছেন, IMF থেকে বেলআউট পেতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে যে অর্থ আনা হয়েছে তাতে আসিম মুনির সরাসরি কূটনৈতিক ভূমিকা রেখেছেন। মানে একজন সেনাপ্রধান গেছেন রিয়াদ আর আবুধাবিতে, রাজপরিবারের সঙ্গে বৈঠক করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, IMF-এর শর্ত পূরণের ব্যবস্থা করেছেন। প্রশ্ন হলো, এটা কি সেনাপ্রধানের কাজ নাকি পররাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রীর? কার্নিগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এই পরিস্থিতিটাকে সরাসরি বলেছে, মুনিরের নেতৃত্বে সেনাবাহিনী একটা দুর্বল ও বাধ্য বেসামরিক সরকারের মাধ্যমে পাকিস্তানে তার আধিপত্য আরও গভীর করেছে। মিডিয়া নিয়ন্ত্রণ, ইন্টারনেট গভর্নেন্স এবং কঠোর দমন পীড়নের মাধ্যমে এটা করা হচ্ছে। পাকিস্তানে এখন সংবাদ মাধ্যমের উপর অদৃশ্য চাপ আছে। সেনাবাহিনীর সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয় না, সাংবাদিকরা হুমকি পান। 2025 সালের মার্চে আহমদ নুরানি নামের একজন সাংবাদিক মুনিরের আত্মীয় স্বজনদের সরকারি পদে নিয়োগের অনিয়ম নিয়ে রিপোর্ট করেছিলেন।
পরদিন প্রায় ২০ জন সশস্ত্র লোক তার পরিবারের বাড়িতে হানা দিয়ে তার 2 ভাইকে অজানা জায়গায় নিয়ে গেছে। পাকিস্তানে এখন একটা নীরব অভ্যুত্থান হয়ে গেছে, বন্দুক ছাড়া, ঢাকঢোল ছাড়া। কিন্তু বাস্তব ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গেছে। আর এই বদলটাই পাকিস্তানের পররাষ্ট্র নীতিকে মূলগতভাবে পাল্টে দিচ্ছে। 2025 সালের 16 এপ্রিল ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের একটা সম্মেলন। মঞ্চে উঠলেন আসিম মুনির। এটা সাধারণত সেনাপ্রধানের কাজ নয়। প্রবাসীদের সম্মেলনে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু মুনির এলেন এবং যা বললেন তা পাকিস্তানের রাজনীতি ও আঞ্চলিক উত্তেজনার ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল। তিনি বললেন, আপনারা সন্তানদের পাকিস্তানের গল্প বলুন, যাতে তারা না ভুলে যে আমাদের পূর্বপুরুষরা মনে করতেন আমরা হিন্দুদের থেকে সব দিক থেকে আলাদা। আরও বললেন, আমাদের ধর্ম আলাদা, রীতিনীতি আলাদা, ঐতিহ্য আলাদা, চিন্তা আলাদা, আকাঙ্ক্ষা আলাদা। এখানে 2 জাতিতত্ত্বের ভিত্তি। এবং কাশ্মীর প্রসঙ্গে বললেন, এটা পাকিস্তানের জগুলার ভেইন, গলার শিরা, যা কেটে দিলে মানুষ মরে। আমরা এটা ভুলব না। 2 জাতিতত্ত্ব পাকিস্তানের প্রতিষ্ঠার মূল ধারণা। কিন্তু দশকের পর দশক পাকিস্তানি সেনাপ্রধানরা এত সরাসরি এবং উচ্চকণ্ঠে এই ভাষায় হিন্দু মুসলিম পার্থক্যের কথা বলেননি, বিশেষত যখন কাশ্মীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল। কাশ্মীরে 2024 সালে 30 লাখ পর্যটক গিয়েছিলেন। 2025 সালে আরও বেশি যাওয়ার আশা ছিল। ভারত দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত সরাসরি ট্রেন চালু করার পরিকল্পনা করছিল। বিশ্লেষকরা বলছেন, মুনিরের বক্তৃতার ওই সময়টা সম্ভবত কোনো কারণ ছাড়া ছিল না। এর ঠিক 6 দিন পর 22 এপ্রিল ভারতীয় কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা হলো। 26 জন নিহত, বেশিরভাগই হিন্দু পর্যটক যারা ধর্মীয় স্থান ভ্রমণে গিয়েছিলেন। জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে আলাদা করেছিল মানুষদের, তারপর গুলি করেছিল। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করল। 7 মে ভারত চালালো অপারেশন সিন্দুর। পাকিস্তানের ভেতরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা। মুজাফফরবাদ থেকে বাহওয়ালপুর পর্যন্ত পাকিস্তান পাল্টা জবাব দিল। এর নাম দেওয়া হলো মার্কা ই হক বা সত্যের যুদ্ধ। 4 দিন ধরে 2 পারমাণবিক শক্তির মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র আর বিমান বিনিময় হলো। 10 মে যুদ্ধবিরতি হলো আমেরিকার মধ্যস্থতায়। মুনিরের বক্তৃতা আর পাহালগাম হামলার মধ্যে ঠিক কী সংযোগ ছিল তা প্রমাণিত হয়নি। তবে ভারতের সামরিক ও কৌশলগত বিশ্লেষকরা এই সংযোগ অস্বীকার করেননি। ইন্ডিয়ান প্রিন্ট পত্রিকার সিনিয়র সাংবাদিক শেখর গুপ্ত লিখেছেন, মুনিরের কাশ্মীর কেন্দ্রিক বক্তৃতা এবং পাহালগামের টাইমিং একটা পরিকল্পিত কৌশলের অংশ হতে পারে, মানে কাশ্মীরকে আবার অস্থির করার পরিকল্পনা। পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের জন্য কাশ্মীর শুধু ভূখণ্ডের প্রশ্ন নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। কাশ্মীর যদি ভারতের সঙ্গে সত্যিকারভাবে স্বাভাবিক হয়ে যায়, পাকিস্তানের মানুষের কাছে সেনাবাহিনীর অপরিহার্যতার যুক্তিটা দুর্বল হয়ে পড়ে। 2025 সালের 20 মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মাত্র 10 দিন পর পাকিস্তান সরকার সর্বসম্মতিক্রমে আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করল। 5 তারকা জেনারেল, পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ। পাকিস্তানের ইতিহাসে মাত্র দ্বিতীয়। প্রথম ছিলেন আইয়ুব খান 1959 সালে, যিনি পরে সামরিক একনায়ক হয়েছিলেন এবং 1969 সালে গণ আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আইয়ুব আর মুনিরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আইয়ুব খান ফিল্ড মার্শাল হওয়ার পর সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়েছিলেন, সেটাই ঐতিহ্য। আসিম মুনির সেই পদ ছাড়লেন না, ফিল্ড মার্শাল হওয়ার পরও সেনাপ্রধান থাকলেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই পদোন্নতির ঘোষণায় বললেন, মুনির অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করেছেন। কিন্তু প্রশ্নটা এখানে, ভারত পাকিস্তান সংঘর্ষের কারণ কি ছিল? পাহালগাম হামলার পেছনে কার হাত ছিল? এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে শুধু প্রতিরোধের কৃতিত্ব নেওয়া, এটা কি যথেষ্ট? এর কয়েক মাস পর 2025 সালের ডিসেম্বর পাকিস্তানের সংবিধানের 27তম সংশোধনী রাতের আধারে পাশ হল। রাতের আধারে কথাটা রূপক নয়, আক্ষরিক অর্থে। সংসদ অধিবেশন ডাকা হলো গভীর রাতে। বিরোধী সদস্যরা জানতেও পারেননি কি পাশ হচ্ছে। সকালে উঠে দেশ জানল পাকিস্তানে নতুন পদ তৈরি হয়েছে, চিফ অফ ডিফেন্স ফোর্সেস, পাকিস্তানের 3 বাহিনীর সর্বোচ্চ কমান্ড। আগে চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি নামের একটা পদ ছিল সমন্বয়ের জন্য, সেটা বাতিল করে দিয়ে এই নতুন পদ তৈরি হলো। সেই পদে বসলেন মুনির। এখন তার হাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 3টায়, এবং তার মেয়াদ বাড়ানো হয়েছে। 5 তারকা জেনারেল হিসেবে তিনি আইনিভাবে দায়মুক্ত। তাকে সরাতে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। কার্যনির্বাহী বিভাগ একা এটা করতে পারবে না। সহজ ভাষায় পাকিস্তানের ইতিহাসে প্রথমবার কাউকে এত আইনি সুরক্ষায় মুড়ে রাখা হয়েছে। 2 জন সুপ্রিম কোর্টের বিচারক এ সংশোধনীর বিরোধিতা করে পদত্যাগ করলেন, কেউ থামাতে পারল না।
এবার একটু বড় ছবিটা দেখা যাক। একটা দেশের পররাষ্ট্রনীতি সাধারণত চলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রশিক্ষিত কূটনীতিকরা আলোচনা করেন, দীর্ঘমেয়াদী কৌশল তৈরি হয়, পররাষ্ট্রমন্ত্রী সফর করেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শীর্ষ বৈঠকে যান। পাকিস্তানে এখন কি হচ্ছে? আসিম মুনির সৌদি আরবে গিয়ে অর্থ এনেছেন, আমেরিকায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রাইভেট লাঞ্চ করছেন। একজন পাকিস্তানি সেনাপ্রধান হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে প্রাইভেট খাবার খাওয়া, এটা আগে হয়নি। ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করছেন, তেহরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কোথায়? ছোট ছোট দ্বিপাক্ষিক বৈঠকে। প্রধান কূটনৈতিক ফাইলগুলো তার হাতে নেই। আল জাজিরার একটি বিশ্লেষণ বলছে, পাকিস্তান যে ইরান ও আমেরিকার মধ্যে সফলভাবে মধ্যস্থতা করতে পেরেছে তার মূল কারণ আন্তর্জাতিক নেতারা বুঝেছেন মুনিরই প্রকৃত নীতি নির্ধারক। তার ওভাল অফিসে প্রবেশাধিকার রয়েছে, আবার ইরানের সঙ্গে সম্পর্কও আছে। একই মানুষের দুই দিকে যোগাযোগ থাকার কারণেই তিনি মধ্যস্থতা করতে পেরেছেন। কিন্তু এই ব্যবস্থার একটা বড় সমস্যা আছে। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন লিখেছে, সেনাবাহিনী যখন দৃশ্যমানভাবে পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণে থাকে তখন ভারতের সঙ্গে সম্পর্ক কূটনৈতিক পথে চলে না, সামরিক পথে চলে। এটা আলোচনা কঠিন করে তোলে এবং উত্তেজনা বাড়ানোর ঝুঁকি বৃদ্ধি পায়। সহজ ভাষায়, যখন সেনাপ্রধান পররাষ্ট্রনীতির মুখ হন তখন প্রতিটা আন্তর্জাতিক মিথস্ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে একটা সামরিক মাত্রা পায়। শান্তির জন্য সুনির্দিষ্ট কূটনৈতিক প্রক্রিয়া থাকে, সেটা কাজ করে না যখন অন্য পক্ষ জানে সামনের মানুষটা আসল নন। মধ্যপ্রাচ্যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে, কিন্তু ইরানের সঙ্গে সম্পর্ক রাখছে। সংযুক্ত আরব আমিরাত ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করেছে, এটা পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে। আর আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জটিল। পাকিস্তান একসময় তালেবানকে তৈরি করতে সাহায্য করেছিল। এখন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানি সন্ত্রাসী হামলা চালাচ্ছে, যা মূলত আফগানিস্তান থেকে পরিচালিত। পাকিস্তান আফগানিস্তানে বারবার বিমান হামলা চালিয়েছে, কিন্তু আফগান তালেবান তাদের মিত্র টিটিপিকে নিয়ন্ত্রণ করছে না। এ পুরো জটলাটাই মুনির সামলাচ্ছেন। আসিম মুনিরকে বোঝার জন্য পাকিস্তানকে বুঝতে হবে, আর পাকিস্তানকে বুঝতে হলে একটা চক্র বুঝতে হবে। চক্রটা এরকম। পাকিস্তানের সেনাবাহিনী সবসময় দাবি করেছে দেশে গণতন্ত্র হলে দেশ দুর্নীতিতে ডুবে যায়, অস্থিতিশীল হয়, তাই সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু বাস্তবে কি দেখা যায়? 1958 সাল থেকে পাকিস্তান 23 বার IMF প্রোগ্রামে গেছে। 2023-24 সালে বিনিয়োগ জিডিপি অনুপাত নেমেছে 13.1%, 50 বছরের মধ্যে যা সর্বনিম্ন। প্রতি বছর পাকিস্তান সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত থেকে রোল ওভার ঋণ নিচ্ছে, মানে পুরনো ঋণ পরিশোধ করতে নতুন ঋণ। এই অর্থনৈতিক ব্যর্থতার সময়কাল সেনা শাসন আর গণতন্ত্র দুটো মিলিয়ে। কিন্তু গভীরে দেখলে পাকিস্তানের অর্থনীতির মূল সমস্যা হল সেনাবাহিনীর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, যেমন ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। এগুলো কর দেয় না, জবাবদিহিতা করে না, কিন্তু পাকিস্তানের অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। সেনাবাহিনী দশকের পর দশক পাকিস্তান চালিয়েছে এবং এই অর্থনৈতিক ফলাফল তৈরি করেছে। এখন মুনির বলছেন তিনি পাকিস্তানকে জিও ইকোনমিক্স বা ভূ অর্থনীতির দিকে নিয়ে যাবেন, সাহায্য নির্ভরতা ছেড়ে বাণিজ্য ও বিনিয়োগ নির্ভরতায় যাবেন। কিন্তু ইতিহাসের প্যাটার্ন বলছে পাকিস্তানের যে জেনারেল সবচেয়ে বেশি ক্ষমতা কুক্ষিগত করেছেন তার পতনও হয়েছে সবচেয়ে নাটকীয়ভাবে। আইয়ুব খান 1969 সালে গণ আন্দোলনের চাপে পদত্যাগ করেছিলেন। তারই তৈরি পূর্ব পাকিস্তানের আন্দোলন শেষ পর্যন্ত দেশ ভেঙে দিয়েছিল। ইয়াহিয়া খান 1971 সালে পরাজয়ের পর নিজের পদ হারিয়েছিলেন। জিয়াউল হক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। মোশাররফ 2008 সালে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, পরে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত হয়েছিলেন। মুনিরের গল্পটা কোথায় শেষ হবে সেটা এখনও লেখা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের কাছে এই গল্পটার একটা বিশেষ মানে আছে। এই পাকিস্তানি সেনাবাহিনী, যার ডিএনএতে আইএসআই আর গোয়েন্দা হস্তক্ষেপ অঙ্গাঙ্গিভাবে মিশে আছে, এই একই প্রতিষ্ঠান 1971 সালে এ ভূখণ্ডে গণহত্যা চালিয়েছিল। 30 লাখ মানুষ শহীদ হয়েছিলেন, লাখো নারী নির্যাতিত হয়েছিলেন। সে প্রতিষ্ঠানের মানসিকতা, তার কাঠামো, তার ক্ষমতা চর্চার পদ্ধতি এটা বদলায়নি। আসিম মুনির সেই প্রতিষ্ঠানের সবচেয়ে শক্তিশালী মানুষ। তিনি যখন দুই জাতিতত্ত্বের কথা বলেন, কাশ্মীরকে গলার শিরা বলেন, ভারত পাকিস্তান সংঘর্ষকে দুই মতাদর্শের যুদ্ধ বলেন, তখন এটা শুধু একটা জেনারেলের কথা নয়, এটা একটা প্রতিষ্ঠানের কথা, যে প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের ইতিহাস লেখা আছে রক্তে।